টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা। 5 দিনে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 5 লাখ মানুষ। বন্যা দেখা দিয়েছে সিলেট বিভাগের অনেক জেলায়। 4 দিন ধরে পানির মধ্যে আছি, আমাদের ঘরে কোনো খাদ্য নাই। আবার গত রাত থেকে পানি বাড়ছে, তখন বিগত দিনের চেয়ে এবার মনে হয় পানি বেশি হবে। স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশেষজ্ঞদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান। সরকারি পর্যায়ে আরও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। দেশে পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে উঠছে নানা প্রশ্ন। বাধ্যতামূলক ময়না তদন্ত চান মানবাধিকার কর্মীরা। নির্যাতনে মারা গেলে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি। আপনাদের কাছে আমি মাপ চাই, আপনারা ওরে ছেড়ে দেন। ও ভালো ছেলে, ও খারাপ ছেলে না, ওর জীবনটা নষ্ট করবেন না। রাষ্ট্রের অর্গানের কাছে যদি কেউ মৃত্যু হয়, রাষ্ট্র তাকে সে দায়টা নিতে হবে এবং যে অভিযুক্ত ব্যক্তি তাকে শাস্তির বিধানের যেখানে তাকে আইনে সোপর্দ করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অতি রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ বিশিষ্টজনদের। জানালেন শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বাভি। তাইওয়ানকে পাশ কাটিয়ে টাইফুনটি এবার ধেয়ে আসছে চীনের দিকে। এবং বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কাল সকাল 7টায় আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড। এর আগে রাত 3টায় হবে নরওয়ে ইংল্যান্ড ম্যাচ। সংবাদে এছাড়াও থাকছে এশিয়ার ইংরেজি অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশের সামিনা, এবার গন্তব্য ইতালি। চট্টগ্রাম অঞ্চলের সব নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। গত 5 দিনে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 5 লাখ মানুষ। জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগেরও অনেক জেলায় দেখা দিয়েছে বন্যা। টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় গত 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন কক্সবাজারের প্রায় 5 লাখ মানুষ। এ পর্যন্ত জেলায় পানিতে ডুবে ও পাহাড় ধসে মৃত্যু হয়েছে 26 জনের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা। এছাড়া সদর উপজেলা, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে। চকরিয়া, পেকুয়ার সব গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে ফসল, আশ্রয়হীন হয়ে পড়েছে গবাদি পশু, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। সাঙ্গু ও ডলু নদীর পানি বেড়ে যাওয়ায় সাতকানিয়ার প্রায় 4 লাখ মানুষ এখন পানিবন্দী। বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী। টানা 7 দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবানের 7 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সদরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ওয়াবদা ব্রিজ এলাকা, সাঙ্গু নদীর তীরবর্তী এলাকা, ক্যাচিংঘাটা সহ বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। আমরা আজকে 4 দিন ধরে পানির মধ্যে আছি, আমাদের ঘরে কোনো খাদ্য নাই। আবার গত রাত থেকে পানি বাড়ছে, তখন বিগত দিনের চেয়ে এবার মনে হয় পানি বেশি হবে। প্রত্যেক বিল্ডিং এ যে মানুষগুলো আশ্রয় নিচ্ছে তাদের পানি না নামা পর্যন্ত তাদের যে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে খাদ্যদ্রব্য এবং আলোর জন্য মোমবাতি বা ভিন্ন লাইটিং এর যে ব্যবস্থাগুলো করার দরকার। এছাড়া থানচি, রুমা ও বোয়াংছড়ি সড়কের বেশ কিছু এলাকায় পাহাড় ধসে সড়কের উপর মাটি জমে থাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। জেলায় 220টি আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে দেয়া হচ্ছে রান্না করা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ পানি। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। সব জায়গায় আমরা যাইতে পারি না, কিন্তু আমাদের প্রচেষ্টা আছে, যাব এবং মানুষজনে নিয়ে আসবো।
এভরি অর্গানাইজেশন তারা কাজ করছে। এদিকে হবিগঞ্জে বন্যার পানিতে ভেসে গেছে ধানের জমি, মাছের ঘের ও শাকসবজির ক্ষেত। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে চিকিৎসকদের আহ্বান জানান তিনি। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার। আজকের অনুষ্ঠানে আমি অভিভূত হয়েছি। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে দেশের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক শুরুতেই অসুস্থ অবস্থায় তার মা খালেদা জিয়াকে সেবা প্রদান করায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, ১ লক্ষ স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসায় গবেষণা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ৫১ বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই ৫১-র ৩১ শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকি যে ২০ শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। বিএনপি সরকার এই ৫১ থেকে বাড়িয়ে এটাকে ১০১ বেডে নিয়ে যেতে চাইছি আমরা। সারা বাংলাদেশে ৫টা শিশু হাসপাতাল, এগুলা বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা এগুলা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ২টি ছাত্রী হোস্টেলের। খোঁজখবর নেন হোস্টেলের ভবন নির্মাণ বিষয়ে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানা অভিজ্ঞতা। কি পরিবর্তন ঘটলে দেশের হাসপাতালের প্রতি আরও আস্থা ফিরবে সাধারণ মানুষের, জানবো আজকের জনতার কথায়। চিকিৎসার জন্য এখনও দেশের অনেক মানুষ আস্থা খুঁজেন বিদেশে। এতে বাড়ছে ভোগান্তি, খরচ আর দেশের অর্থও চলে যাচ্ছে বাইরে। কিন্তু কি করলে দেশের হাসপাতালেই ফিরবে মানুষের আস্থা, আর কি ধরনের পরিবর্তন চান তারা, আজকে জানবো তাদের কথাই। বাইরে ডাক্তার উপর আস্থা একটু বেশি, তারা মনে করে যে বাইরে তারা একটু সময় নিয়ে দেখে, তারা একটু পেশেন্টদেরকে এক্সট্রা টেক কেয়ার করে, এরপরে মানে তারা আসলে এক্সট্রা কোনো টেস্ট বা এক্সট্রা কোনো আসলে অন্য কিছু করে না। কিন্তু আমার মনে হচ্ছে যে বাইরে আর বাংলাদেশে মানে খরচ সেম, কিন্তু মানুষের আস্থা সংকটের কারণে হয়তো মানুষ দেশে বাইরে যাচ্ছে। টিকিট নিতে গেলেও সিন্ডিকেট হয়, সিরিয়ালেও সিন্ডিকেট হয়, ডাক্তার দেখাইতে গেলেও সিন্ডিকেট হয়। আবার এদিকে দেখা যায় টাকাটা বেশি লাগলেও আমাদের জন্য সহজ হয়। আমাদের কান্ট্রিতে আমরা হচ্ছে যে ট্রিটমেন্টটা কেন করতেছি না, আমার মনে হয় যে কস্টের একটা কস্ট ইফেক্টিভ একটা সলিউশন হওয়া উচিত। ইকুইভ্যালেন্ট ট্রিটমেন্ট কিন্তু আমি হচ্ছে পাশের দেশে গিয়ে বা হচ্ছে সিঙ্গাপুরে গিয়ে আমি আরও মানে কমে করাইতে পারছি। পরীক্ষার যে রেটগুলো, এগুলো যদি একটু সাধারণ মানুষের জন্য নিচু করা হয় তাইলে সবার জন্য একটু সুবিধা হয়। একটা ডাক্তার দেখাইলে ওনারা 5টা 7টা পরীক্ষা দেয়। মূল সমস্যা হচ্ছে ওই জায়গায়, কারণ ডাক্তার যদি 1000-2000 টাকা নেয়, ওইটা আমি মনে করি সবাই দিতে পারে। আমার রোগের কথা বলছি, কিন্তু পরের দিন গেলে যে আজকে আপনার সাথে আর কথা নাই, সিরিয়াল দিয়ে আসতে হবে। 1 নম্বর হলো ডাক্তারদের পরিবর্তন লাগবে, মন মানসিকতার পরিবর্তন লাগবে, ভিজিট কমাইতে হবে, হসপিটালের খরচ কমাইতে হবে, কমার্শিয়াল মনোভাবটা ত্যাগ করতে হবে। দেশে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ আছে, রাজনৈতিক পট পরিবর্তনের পরও এমন ঘটনাকে হার্ট অ্যাটাক বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অনেকটা সেই গঁদবাঁধা বিবৃতির মতোই। তবে মৃত্যু যেভাবেই হোক না কেন, বাধ্যতামূলক ময়না তদন্ত হওয়া উচিত বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, নির্যাতনে মৃত্যু হলে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।
ফরিদপুরে আইন কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তর ডিবি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাটি সম্প্রতি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের সামনেই মারধর করা হয় ইশতিয়াককে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় 22 জুন সে মারা যায়। ডিবি পুলিশের এজাহারে উল্লেখ রয়েছে, রাত 2টায় আটক এবং প্যান্টের পকেট থেকে মাদক উদ্ধার করা হয়। কিন্তু ভিডিওতে দেখা যায় বিকেলে আটক এবং লুঙ্গি পরিহিত প্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায় প্রান্ত মধুখালী উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা প্রান্তকে ধরে মারধর করেন। আর আমার ঘরের ভিতর থেকে ওরা মারছে কান পেছে থাপড় দেয়, এত জোরে দেয় মানে ওর কানে তালা মালা ফেটে গেছে। ওনাকে হাত জোর করে বলছে, ওরা আপনাদের কাছে আমি মাপ চাই, আপনারা ওরা ছেড়ে দেন, ও ভালো ছেলে, ও খারাপ ছেলে না, ওর জীবনটা নষ্ট করবেন না। দেশবাসীর কাছে আমার এটাই প্রশ্ন যে লুঙ্গির পকেট আছে কিনা। প্রান্তর মৃত্যুর ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে ডিবি পুলিশ রাতে মাদক সহ ধরে আর কি, এবং সেই বিষয়ে থানায় ফরিদপুর জেলা ডিবি পুলিশ থানায় একটি এজাহার দাখিল করে। আসলে এই বিষয়টা শুধুমাত্র থানায় মামলা রুজু হয়, কিন্তু ডিবির মামলা তারাই তদন্ত করে এবং তাদের হেফাজতে আসামি থাকে, তাদের হেফাজতে আলামত থাকে। এর কয়েকদিন পর গত 24 জুন চট্টগ্রামে কারা হেফাজতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নুরুল আলমেরও মৃত্যু হয়। তিনিও একদিন আগে সুস্থ অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন। হেফাজতে মৃত্যুর এই ধারাবাহিকতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী এবছরে মে মাস পর্যন্ত সারা দেশে কারা হেফাজতে মারা গেছেন 52 জন। প্রতি মাসে অন্তত 10 জনের বেশি বন্দী মারা গেছেন। বন্দির মৃত্যুর কারণ খতিয়ে দেখা এবং নির্যাতনে মৃত্যু হলে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। কারণ পুলিশ একটা সেফ কাস্টডির জায়গা, যেখানে মানুষ নিরাপদ থাকবে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য যদি কাউকে নিয়ে আসা হয়, অ্যারেস্ট যদি করা হয়, তাহলে প্রসিডিউর অনুযায়ী তার সাথে বিহেভ করতে হবে এবং তার জন্য কোনো ক্ষতি না হয় শারীরিক মানসিক, সেটা দেখার দায়িত্ব পুলিশের। এখানে যদি পুলিশের কাস্টডির কারণে মৃত্যু হয়, তাহলে মৃত্যুটার দায়ভারটা রাষ্ট্র এইভাবে আসে যে রাষ্ট্রের অর্গানের কাছে যদি কেউ মৃত্যু হয়, রাষ্ট্র তাকে সে দায়টা নিতে হবে এবং যে অভিযুক্ত ব্যক্তি তাকে শাস্তির বিধানের যেখানে তাকে আইনে সোপর্দ করতে হবে। সে সুস্থ অবস্থায় আসছে এবং সে মারা গেছে, তার পোস্টমর্টম রিপোর্ট হবে এবং ফরেন্সিক রিপোর্টে যদি আসে যে তার মৃত্যুটা এরকমভাবে হয়েছে, নর্মাল মানে আপনার হার্ট ফেল না, মানে এর ভিতর নির্যাতন বর্ণ কিছু আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার পেনাল কোড অনুযায়ী তার শাস্তির বিধান আছে। দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন থাকলেও এর আওতায় শাস্তি পাওয়ার ঘটনা খুবই বিরল। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের চেতনা ও জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের পরিবর্তে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অতি রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ বিশিষ্টজনদের। বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে, তাই সংযোজন বা পরিমার্জন নয়, এই খাতের আমূল সংস্কার প্রয়োজন। জ্ঞান ও দক্ষতার সঙ্গে নৈতিকতা। জাতীয় প্রেস ক্লাবে শনিবার বিকেলে জুলাই বিপ্লব উত্তর শিক্ষা সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক আলোচনার আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন। মানুষ তৈরি করাই শিক্ষার লক্ষ্য। সেমিনারে অংশ নেন শিক্ষাবিদ, জুলাই শহীদদের পরিবারের স্বজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেকে। এ সময় বক্তাদের আলোচনায় উঠে আসে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা সহ নানা দিক। আমার বাংলাদেশের হাজার হাজার মেধাগুলো পাচার হয়ে গেছে, সেটা নিয়ে এই দেশের একজন রাজনীতিবিদ কথা তোলে না। প্রত্যেকটা জায়গায় আবার কোটার ভিত্তিতে পুলিশ, আবার কোটার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর, আবার কোটার ভিত্তিতে প্রশাসক, আবার কোটার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে কোটার রাজ্যে এটাকে গদ্যময় করে ফেলা হয়েছে। বিচার হওয়াটা খুবই জরুরি। আমরা যদি বিচার না করতে পারি আমাদের শহীদদের, তাহলে আমরা একটা সংস্কার মুক্ত বা বৈষম্যহীন ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। শিক্ষা ব্যবস্থার যে বস্তা পচা আমরা যে কালচার দেখতে পাচ্ছি, সেটাকে আমরা সমূলে উৎপাদন করে আমরা নতুন শিক্ষা ব্যবস্থা নতুনভাবে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ন্যায্য, সাম্য ও মানবিক মূল্যবোধ সম্পূর্ণ রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষকদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। আমাদের প্রাথমিক লেভেলে, মাধ্যমিক লেভেলে শিক্ষা ব্যবস্থার মান কাঙ্ক্ষিত নয়। শিক্ষকদের মধ্যে যে রাজনীতিকরণ, এখান থেকে আমাদের বেরিয়ে আসা কর্তব্য। শিক্ষক নিয়োগ এবং ভিসি নিয়োগে দলীয়করণের ঊর্ধ্বে
রাষ্ট্র এখনো উঠতে পারে নাই, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। বললাম যে এই শিক্ষা ব্যবস্থাটা টোটালি ড্যামেজ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর যুদ্ধে নেতৃত্ব দেয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবে শনিবার সকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার। তিনি বলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদ করে তারা জনগণকে সংগঠিত করেছে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই 9 মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, যারা 71-এর মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তাদের অকপটে স্বীকার করে ক্ষমা চাইতে হবে। তারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন। জাতির সামনে তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। অনুষ্ঠানে স্বাধীনতার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সামিনা নূর তাজ ইংরেজি ভাষার আন্তর্জাতিক প্রতিযোগিতা হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়া আঞ্চলিক পর্বে প্রথম স্থান অর্জন করেছে। এই কৃতিত্বের মাধ্যমে সে যোগ্যতা অর্জন করেছে ইতালিতে হতে যাওয়া বিশ্ব পর্বে অংশ নেয়ার। My feeling is very good after winning the worldwide championship, and I'm so happy that I won and I couldn't even believe it. মাত্র দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মুখে এমন অনর্গল ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অবাক করে অনেককেই। তার সেই দক্ষতাই এনে দিয়েছে দেশের জন্য অনন্য এক অর্জন। গাজীপুরের কালিয়াকৈরের আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সামিনা গত 3 জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া মহাদেশীয় অঞ্চলের ইংরেজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে। ভবিষ্যতে নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে চায় সামিনা। When I get older, I really want to travel and experience how humanity is, and I want to communicate with people from all over the world. শিক্ষা জীবনের শুরু থেকেই ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগী এই ক্ষুদে জিনিয়াস। তার এই পথ চলায় মা বাবা ও শিক্ষকদের অবদান কম নয়। আমাদের এশিয়া মহাদেশেও প্রথম হয়েছে, ও এশিয়ার পক্ষ থেকে ইতালিতে এসে আমাদের এশিয়া মহাদেশের পক্ষ হয়ে লড়বে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিজয়ী হবে, এটা আমাদের প্রত্যাশা। মেয়েকে নিয়ে আমার কথা হলো যে ওকে আমি যতটুকু সাপোর্ট দেয়া সব দিক দিয়ে আমি দিব। তারপরে ওর ইচ্ছা, ও যেদিকে যেতে চায় আমি ওকে ওই দিকেই মুভ করাবো। গত 7 জুলাই সামিনা নূর তাজকে সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ। ও যতদিন লেখাপড়া করবে আমার এখানে, এটা তো আমি ওর ফ্রি অফ কস্ট। আর ও যতদিন লেখাপড়া করে, বাংলাদেশে লেখাপড়া করতে গেলে ওর পিছনে যত বাইক দরকার আফাজউদ্দিন পরিবার করবে। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে ব্যাকরণের পাশাপাশি পাঠ অনুধাবন, ভাষার সঠিক ব্যবহার এবং যোগাযোগ দক্ষতা মূল্যায়ন করা হয়। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার জাতীয় ও আঞ্চলিক পর্বের সফলরাই বিশ্ব পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পান। সেই ধারাবাহিকতায় আগামী 28 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত ইতালিতে হতে যাওয়া বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সামিনা নূর তাজ। থ্যাংক ইউ। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। রাত 8টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোয়াদি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 5 জন মারা যান। এবার দেশের আলোচিত কিছু খবর নিয়ে থাকছে নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। এইচএসসির পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ায় এবং নকল করার সুযোগ না দেওয়ায় ভোলার চরফেশনে একটি কেন্দ্রে পরীক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছেন। শনিবার পরীক্ষা শেষে উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে এই ঘটনায় আহত হয়েছেন 8 থেকে 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়। টানা 5 দিন বন্ধ থাকার পর রবিবার থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ভারী বর্ষণের কারণে 5 দিন ধরে চট্টগ্রাম নগরের শমশেরপাড়া এলাকায় রেলপথ ডুবে ছিল। শনিবার বিকেলে রেল লাইন থেকে পানি সরে যেতে শুরু করায় ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। 18 দিন পর দ্বিতীয়বারের মতো খোলা হলো সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের দান বাক্স। শনিবার দান বাক্স থেকে 47,10,000 টাকা পাওয়া গেছে। পাশাপাশি পাওয়া গেছে বিভিন্ন দেশের মুদ্রা, সোনা ও রূপা। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের শতবর্ষী 33টি গাছ কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। উপড়ে বা ভেঙে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় গাছগুলো কাটার অনুমতি দিয়েছে বন বিভাগ। তবে এসব গাছের বদলে শহর জুড়ে 5,000 গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কক্সবাজারের টেকনাফে প্রায় 300 ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। হাতিটির পেটের নিচে কেটে গেছে এবং পেছনের 2 পা ভেঙে গেছে। বন বিভাগের ধারণা, পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় হাতিটি পা পিছলে গভীর ঢালে পড়ে যায়। হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন বাভি। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 10 লাখের বেশি মানুষকে। প্রায় 1 কোটি মানুষের শহর ওয়েনঝুতে রবিবার ভোরে টাইফুনটি আঘাত হানতে পারে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জেজিয়াং প্রদেশ থেকে এরই মধ্যে 17 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে আরও 1 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে এবং তাইওয়ানকে পাশ কাটিয়ে টাইফুনটি এখন চীনের গুরুত্বপূর্ণ শহর ওয়েনঝুর দিকে এগোচ্ছে। ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত 4,118 জন নিহত এবং 16,740 জন আহত হয়েছে। উপকূলীয় লা গুয়াইরা এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আর হাজারো মানুষ এখনও নিখোঁজ। রিক্টার স্কেলে 7.2 এবং 7.5 মাত্রার পরপর 2টি ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে। জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিলেও স্বজনদের মরদেহের খোঁজে এখনও ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছে অনেক পরিবার। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। শনিবার নির্ধারিত আলোচনায় তেহরানকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের দাবি, ইরান স্বীকার করেছে যে জাহাজে গুলি চালানোর ঘটনা ছিল ভুল। এর দায় তারা একটি উগ্রপন্থী গোষ্ঠীর ওপর চাপিয়েছে। ট্রাম্প জানিয়েছে, হরমুজকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার সত্ত্বেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। এবার বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফুটবল বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে 1 যুগ পর আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল 7টায়। এদিকে আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখে জর্জরিত ইংল্যান্ড।
মেগা ম্যাচে আজ রাত 3টায় নরওয়ের মুখোমুখি হবে 1966-র চ্যাম্পিয়নরা। ইংলিশ ফুটবলের জন্য ইটস কামিং হোম স্লোগানটা এখন যতটা না অনুপ্রেরণা, তার চেয়ে বেশি যেন এক দীর্ঘশ্বাসের নাম। 1966 সালে সেই সোনালী সময়ের পর কেটে গেছে 6টি দশক। প্রজন্মের পর প্রজন্ম বদলেছে, কিন্তু ইংল্যান্ডের ক্যাবিনেটে বিশ্বকাপে সেই একটি ট্রফি আজও নিঃসঙ্গ। ধূসর হয়ে আসা স্মৃতির পর প্রতিবারই বুক ভরা আশা নিয়ে বিশ্বকাপে যায় থ্রি লায়ন্স, আর ফেরে হৃদয় ভাঙার গল্প নিয়ে। এবার প্রেক্ষাপটটা বেশ আলাদা। দলটার নাম কেবল ইংল্যান্ড নয়, বরং এক ঝাঁক গেম চেঞ্জারের মেলা। বিশ্ব আসরের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের কঠিন চ্যালেঞ্জের মুখে ইংলিশরা মেগা ম্যাচের আগে একাধিক চোট সমস্যায় জর্জরিত তারা। ফলে আর্লিং হালান্ডকে থামাতে বেশ উদ্বিগ্ন কোচ থমাস তুখেলের রক্ষণভাগ। 1998 বিশ্বকাপে শেষ 16তে খেলা সেরা সাফল্য নরওয়ে দলটির। এরপর দীর্ঘ এক নির্বাসন সহ্য করতে হয়েছে তাদের। এবারের প্রজন্মটা বেশ গোছালো। দলটির সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড এখন পর্যন্ত করেছেন 7 গোল। ঐতিহ্যগতভাবে নরওয়ে ফুটবল মানেই শারীরিক শক্তি, জমাট রক্ষণ আর সুশৃঙ্খল কাঠামো। আক্রমণ ভাগে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকারের সঙ্গে মাঠের নিয়ন্ত্রণ, সৃজনশীলতা ও নেতৃত্বের ভার অধিনায়ক মার্টিন ওডেগার্ডের কাঁধে। এছাড়া ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলা এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় নরওয়ে দলকে দারুণ গভীরতা ও বৈচিত্র্য এনে দিয়েছে। তবে এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে হ্যারি কেইন বনাম হালান্ড দ্বৈরথ। থ্রি লায়ন্সদের অধিনায়ক টুর্নামেন্টে করেছেন 6 গোল। ম্যাচটির ভাগ্য নির্ধারণে এই 2 গোল মেশিনের যুদ্ধ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। এদিকে দীর্ঘ 12 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ম্যাচ ফোকাসে থাকা 39 বছর বয়সী মেসি চলতি আসরে করেছেন 8 গোল। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেও তার নামের পাশে রয়েছে 21 গোল। অন্যদিকে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ডও। 72 বছর পর শেষ 8-এ জায়গা করে নেওয়া সুইসরা শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দাপুটে ম্যাচ খেলতে প্রস্তুত। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা, 5 দিনে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 5 লাখ মানুষ। বন্যা দেখা দিয়েছে সিলেট বিভাগের অনেক জেলায়। 4 দিন ধরে পানির মধ্যে আছি, আমাদের ঘরে কোনো খাদ্য নাই। আবার গত রাত থেকে পানি বাড়ছে, তখন বিগত দিনের চেয়ে এবার মনে হয় পানি বেশি হবে। স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশেষজ্ঞদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান। সরকারি পর্যায়ে আরও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছে, যাতে করে দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। দেশে পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে উঠছে নানা প্রশ্ন। বাধ্যতামূলক ময়না তদন্ত চান মানবাধিকার কর্মীরা। নির্যাতনে মারা গেলে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি। আপনাদের কাছে আমি মাপ চাই, আপনারা ওরে ছেড়ে দেন। ও ভালো ছেলে, ও খারাপ ছেলে না, ওর জীবনটা নষ্ট করবেন না। রাষ্ট্রের অর্গানের কাছে যদি কেউ মৃত্যু হয়, রাষ্ট্র তাকে সে দায়টা নিতে হবে এবং যে অভিযুক্ত ব্যক্তি তাকে শাস্তির বিধানের যেখানে তাকে আইনে সোপর্দ করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অতি রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ বিশিষ্টজনদের। জানালেন শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন বাভি। তাইওয়ানকে পাশ কাটিয়ে টাইফুনটি এবার ধেয়ে আসছে চীনের দিকে। এবং বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কাল সকাল 7টায় আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড। এর আগে রাত 3টায় হবে নরওয়ে ইংল্যান্ড ম্যাচ। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।